হচ্ছিল কি? আমি এবার মুক্তার কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পারছি ও কি বোঝাতে চাইছে আমাকে। কিরে, চোখ বন্ধ করলি কেন? এখন উত্তর দে। জানি কিছু বলতে পারবি না। ও আমার সৎ বোন হয় না, ও আমার শত্রু হয়। আজকে দেখ আমি ওর কি করি। আমি চোখ মেলে একবার রিয়ার দিকে তাকালাম। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। জানি রিয়া আমাকে এখন কিছু বলতে চাইছে, বলবে হয়তো এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও না প্লিজ। মুক্তা হাতের ইশারা করতেই দুজন দানব রিয়ার দিকে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি এখন আমি শতবার মুক্তাকে বললেও ওরা রিয়াকে ছাড়বে না। সব কটা দানব আর জিনেরা সেতুর পরিবারের সবাইকে আটকে রেখেছে। কেউ যে এখানে রিয়াকে বাঁচাবে এমন কেউ নাই। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে আমার মতো দেখতে একজন হুবহু ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে লাদেন, তোর লজ্জা করে না? তোর সামনে তোর গার্লফ্রেন্ডকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে? ছি ছি, তোর মুখে আমি থুতু দেই। আমি শুধু জবাব দিলাম, ওরা কেউ জিন, কেউ পরি, আবার কেউ দানব। আমি ওদের সাথে পারবো কিভাবে? যেখানে রিয়ার মতো একটা শক্তিশালী পরি মুক্তাকে কিছু করতে পারল না। আমার মতো দেখতে ব্যক্তিটা হাসতে হাসতে উত্তর দিল, ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে, আর তুই এইটুকু পারছিস না? চেষ্টা করে দেখ, তুই সব কিছু পারবি। মনে আছে মুক্তার ছাদের রুমের ভেতর থেকে যেই বইয়ের আলোটা তোর ভেতরে ঢুকেছিল? এটা হলো সবচেয়ে শক্তিশালী বই, যেটা দিয়ে মুক্তা পরীর রাজ্যের সমস্ত শক্তির অধিকারী হতে চেয়েছিল। এই জন্য এই বইটাও তৈরি করেছিল, কিন্তু একটা ভুলের কারণে ও সেই শক্তি পায়নি। সেটা তোর ভেতরে আছে। এখনো সময় আছে, নিজের শক্তিকে কাজে লাগা। আর কত অপমানিত হবি? এখন তোর সময় এসেছে, সব কিছু পাল্টে দে, ছাড়বি না কাউকে। এইটুকু বলে আমার মতো দেখতে ব্যক্তিটা উধাও হয়ে গেল। আমার কানে রিয়ার আওয়াজ ভেসে আসছে। রিয়া কান্না করে বলছে, প্লিজ মুক্তা, আমার সাথে এমন করিস না, আমি না তোর সৎ বোন হই। চোখ খুলে একবার সামনে তাকিয়ে দেখি রিয়াকে প্রায় ওরা অর্ধনগ্ন করে ফেলেছে। আর পাশ থেকে রিয়ার চাচা কান্না করে বলছে, এমনটা করিস না মা, তুই তোর বোন হোস। এগুলো দেখে আর সহ্য না করে রাগে চোখ বন্ধ করে দিলাম। আর মুক্তা হু হু করে হাসতে হাসতে বলল, আজকে খেলা হবে রে। চোখ বন্ধ করতেই আমার শরীরে আলাদা একটা শক্তি চলে আসলো। বইয়ের একটা লাইন আমার চোখের সামনে চলে আসলো, যদি তুমি কোনোদিন বিপদে পড়ো তাহলে আমাকে তুমি ব্যবহার করো। আমাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলে তুমি হবে সবচেয়ে শক্তিশালী এবং সমস্ত জাদুর অধিকারী। আমি মনে মনে সেটাই করতে লাগলাম। চোখ খোলার পর যেন আমার চোখ থেকে আগুন বের হবে মনে হচ্ছে। চোখের পলক পড়ার আগেই রিয়ার কাছে গিয়ে দানবগুলোকে ধরে এমনভাবে মারতে লাগলাম, যার কারণে সব কটা জোরে জোরে চিৎকার করতে লাগলো। দানবগুলোর শরীর মাঝখানে দুই টুকরো করে দূরে ফেলে রিয়ার কাছে গিয়ে আমি আমার শরীর থেকে শার্টটা খুলে রিয়াকে পরিয়ে দিলাম। মুক্তা তো ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ মুক্তা খেলা দেখাচ্ছিল, এখন আমি দেখাবো। রিয়াকে দাঁড়িয়ে রেখে সব কটা দানব আর জিনকে ইচ্ছে মতো মারতে লাগলাম। এখন আমার শক্তি এমন হয়েছে যে আমি বাতাসের সাথে চলতে পারছি। মনে মনে আমি যা বলছি তাই হচ্ছে। এখন আমি আমার ভেতরের শক্তি অনুভব করতে পারছি। আমার শক্তি দেখে সব কটা দানব একসাথে নিচে বসে বলল, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিন। আমি সবাইকে মারা বন্ধ করে বললাম, আমি তোদের কিছুই করব না, যা করার রিয়াই করবে। হঠাৎ পিছন থেকে মুক্তা হাসতে হাসতে আমার সামনে দাঁড়িয়ে বলল, নিজেকে খুব শক্তিমান মনে করিস তাই না? আর তুই এত শক্তি পেলি কোথায়? শূন্যের মাঝে উড়াল দিয়ে মুক্তাকে চেপে ধরে রিয়াকে বললাম, কি করলে একটা পরীর সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়? রিয়া কোনো মতে উত্তর দিল, ওর মাথার সমস্ত চুল তুলে পুড়িয়ে দাও, আর ওর গলা থেকে মালাগুলো নিয়ে নাও, তাহলেই হবে। আমি রিয়ার কথা মতো তাই করছি, আর মুক্তা আমার সাথে জোড়াজোড়ি করছে ছাড়া পাওয়ার জন্য। আমি শুধু বললাম, যেই বইটা তৈরি করেছিলি নিজের জন্য, আর আজকে সেটা আমার ভেতর। এখন চিন্তা করে দেখ আমি কতটা শক্তিশালী, তুই চাইলেও কিছু করতে পারবি না। মুক্তা শুধু কান্না করে বলছে, প্লিজ আমার সাথে এমন করো না, আমি ভালো হয়ে যাব, তোমাকে কথা দিচ্ছি। আমি মুক্তার কথা না শুনে মুক্তাকে ধরে ওর চুল তুলে আগুনে লাগিয়ে দিলাম। মুক্তা জোরে চিৎকার করে কান্না করছে। দেখতে দেখতে মুক্তা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। রিয়া কাঁপতে কাঁপতে আমার সামনে এসে যেই আমাকে ধরবে, আমি রিয়াকে ধমক দিয়ে বললাম, তোর মতো অহংকারী মেয়ে আমাকে কোনোদিন ধরবি না, যার জন্য এত কিছু করলাম, আর সে আমাকে, তোর তো এই রাজ্যের রানী হওয়ার দরকার ছিল না, দিয়ে গেলাম, আর আমি তোরে ভালোবাসি না, আর কোনোদিন আমার সামনে আসবি না, যা, তোর মতো তুই থাক। লাদেন বাবা। পিছনে তাকিয়ে দেখলাম সেতুর বাবা দাঁড়িয়ে আছে। আমি আমার পেছনের ডানা বের করে মুক্তাকে ধরে বললাম, বেঈমান কোথাকার, তোদেরকে আমি এভাবে ছেড়ে দিব না। যদি কোনোদিন আমার সামনে দেখি না, ছাড়বো না তোদের কাউকে, মেরে ফেলবো। এই জন্য বলছি আমার সামনে তোরা কেউ যাবি না। আর রিয়া, শেষ একটা কথা, অনেক ভালোবাসতাম আমি তোমাকে, তুমি আমার সাথে এমনটা করতে পারলে?
এই বলে মুক্তাকে নিয়ে শূন্যে উড়াল দিলাম। কেমন জানি রিয়াকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু ও কি করলো আমার সাথে। যেতে যেতে শুনলাম রিয়া কান্না করে বলছে, আমাকে ছেড়ে যেও না প্লিজ। যেতে আমার একটা কথা মনে পড়ে গেল, রিয়া নিজের স্বার্থের জন্য কি কি করতে পারে। মুক্তার দিকে একবার তাকিয়ে দেখলাম কি মায়াবী একটা চেহারা, কিন্তু ওর ভেতরে যে এত নোংরামি ভরে আছে সেটা ওকে না দেখলে বলতেই পারতাম না। রিয়া কিন্তু নিজে জানতো আমি নির্দোষ ছিলাম, কিন্তু তাও ও আমার সাথে এই রকম করলো। ঠিক আছে, আমিও এর হিসেব হাতে কলমে ধরে একেবারে বুঝিয়ে দিব। আমাদের বাড়ির কিছুটা দূরে একটা পতিতাপল্লী ছিল, মুক্তাকে আমি সেখানেই নিয়ে গেলাম। মুক্তা এখনও অজ্ঞান হয়ে আছে, এখনও ওর জ্ঞান ফিরে নাই। পতিতাপল্লীর ভেতরে যেতেই এখানে যার কথায় সব কিছু হয় তিনি আমার সামনে এসে বলল, তা তোমার আলাদা রুম চাই নাকি মেয়ে চাই, কিন্তু সাথেই কাকে নিয়ে আসলে? আমাদের এখানে তো সব আইটেম আছে। আমি আগে মুক্তার জ্ঞান ফিরিয়ে বললাম, আমি এই মেয়েকে এখানে বিক্রি করতে চাই। আমার কথা শুনে সর্দারনি মুক্তাকে ভালো করে দেখতে লাগলো। মুক্তাকে দেখে বলল, মেয়েটা তো সুন্দরী আছে বটেই, কিন্তু ওর মাথায় চুল নেই, তা তুমি কিভাবে ওকে এখানে দিয়ে যাবে? মুক্তা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করতে চাইছো তুমি আমার সাথে? আর আমি এখানে কেন? এটা হলো একটা পতিতালয়, আজকে থেকে তুমি এখানেই কাজ করবে। যার ভেতরে এতটা পরিমাণে নোংরামি ভরা থাকে তাকে আমি মনে করি এইখানে রাখাই ভালো হবে। কি বলো তুমি? মুক্তা আমার হাত ধরে বলল, প্লিজ তুমি এমন করো না, তুমি যা বলবে আমি তাই করব, তাও আমাকে তুমি এখানে রেখে যেও না। আমি মুক্তার কথা শুনে কিছু না বলে সর্দারিনীকে বললাম, এই মেয়ের মাথায় একটু সমস্যা আছে, মাঝে মাঝেও নিজেকে পরি মনে করে, মাঝে মাঝেই এই রকম কিছু করলে আমাকে জানাবেন, ঠিক আছে? আর আমি যে ওকে এখানে বিক্রি করব এর শর্ত হলো ও এখানে 1 মাস কাজ করবে, পরে যদি ওর ভালো না লাগে ছেড়ে দিবেন, আর টাকা পয়সা আমার লাগবে না, ওকেই দিয়ে দিবেন সবগুলো। এখন আমাকে যেতে হবে, আমি আসি। মুক্তা আমার হাত ধরে কান্না করে বলল, এমনটা আমার সাথে তুমি করো না। ধপ করে মুক্তা আমার পা জড়িয়ে ধরে বলল, আজকে আমার শক্তি নাই, এই জন্য তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে এই রকম শাস্তি দিতে পারো না। সর্দারিনী আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, দেখেন, আমার কথায় রাগ করবেন না, এখানে সবাই নিজের ইচ্ছায় আসে। যাদের এত টাকা পয়সা নেই, যারা আর কোনো কাজ করতে পারে না, একমাত্র তারাই এখানে আসে। আমি বলি কি, ও যতই খারাপ হোক না কেন, ওকে একটা সুযোগ আপনি দেন, যদি ভালো হয়ে যেত। আমরা তো নষ্টামি করে বেড়াই, কি করব বলেন ভাই, পেটের দায়ে এসব করতে হয়। আমি একবার মুক্তার দিকে তাকিয়ে দেখলাম, সত্যি হয়তো মুখটা ভালো হতে চাচ্ছে, দেখি একটা সুযোগ দিয়ে। আপনি ঠিকই বলেছেন। আচ্ছা তাহলে আজকে গেলাম, ভালো থাকবেন। এখান থেকে আর না দাঁড়িয়ে মুক্তাকে একটা কবরের পাশে নিয়ে গেলাম। দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তা আবার আমার পা জড়িয়ে ধরে বলল, আমি এমন এক অপরাধী যে কিনা তোমার মাকে হত্যা করেছি, তবে বিশ্বাস করো আমি শুধু ওদের উৎসাহ দিয়েছি, বাকিটা ওরা করেছে। আমাকে মাফ করে দাও, আমি কথা দিচ্ছি জীবনে এই মানুষের দেশে যতদিন বেঁচে থাকি ততদিন ভালো হয়ে থাকব, কখনো কারো খারাপ চাইব না, প্লিজ আমাকে মাফ করে দাও। মুক্তাকে তুলে বললাম, চলো আমার সাথে। যেতে যেতে মুক্তাকে বললাম, আমি তোমাকে ভালো পথ দেখিয়ে দিব, যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আমি আশা করতে পারি তুমি ভালো হয়ে যাবে। বলো আমাকে কি করতে হবে? সে তো বলবই, তার আগে একটা কথা শোনো। দেখা যাবে তুমি এখানে কয়েক বছর থাকবে ভালো হয়ে, তারপর হয়তো তুমি আবার নতুন করে তোমার শক্তি ফিরে পাবে, তখন তো আবার তুমি আগের মতোই। মুক্তা আমার কথা শুনে ওর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলল, কসম করে বলছি আমি আর কারো ক্ষতি করব না, বিশ্বাস করো আমাকে। তাহলে তো ভালোই। এখন তুমি এক কাজ করবে, এখন থেকে আমাদের বাসায় গিয়ে একটা রুমে ভাড়া নিয়ে থাকবে, আর আমাদের বাসার সামনে যে দোকানটা আছে না, ওটা হয়তো ওরা বিক্রি করে দিবে। যদি বিক্রি করে তুমি কিনে নিবে, টাকার বিষয়টা আমি দেখে নিব, আর ওইটা দিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করবে। আমাদের বাসায় কি হয় আর না হয় আমাকে সব কিছু জানাবে, ঠিক আছে? মুক্তা হঠাৎ করে বলল, আচ্ছা তুমি এতটা ভালো কেন? তুমি জানো আমি তোমার মায়ের হত্যাকারী, আমার কারণে তুমি তোমার ভালোবাসার মানুষকে হারালে, এরপরেও তুমি আমাকে মাফ করে দিলে, আমাকে ভালো হবার সুযোগ করে দিলে। কি বলে যে তোমাকে আমি ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই। তবে আজকে থেকে আমি সত্যি বলছি ভালো হয়ে যাব। আমি শুধু মুক্তার কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, মানুষের ভালো করি দেখেই আজকে আমার এই অবস্থা। থাক, সেসব আমি চিন্তা করি না। চিন্তা করে আর কি হবে, এই পৃথিবীতে তো আমার আপন বলতে তেমন কেউ নেই। রিয়াকে খুব ভালোবাসতাম, অসম্ভব, যা বলার বাহিরে।
কখন যে ওকে ভালো লেগে গেছে বলতেই পারি নাই। কিন্তু ও আমার সাথে যা করলো না, যদি কোনোদিন রিয়া আমার সামনে আসে আমি ওকে ছাড়ব না। মুক্তা আর কিছু না বলে চুপচাপ সামনে হাঁটতে লাগলো। প্রায় বাড়ির অনেকটা কাছে চলে আসলাম। ভেতরে গেলে আমাকে চিনে ফেলবে, তাই এখন যাব না। আমি দাঁড়িয়ে মুক্তাকে বললাম, মুক্তা, আমি আর ভেতরে যাব না, তুমি যাও। আর এই বাসাটা আমার নামে, আমার আম্মু লিখে দিয়েছে। এই বিষয়টা আমি জানতাম না, কিন্তু একদিন আমি আমার সৎ বাবাকে এই কথাটা বলতে শুনেছি। আমি আগে উকিলের সাথে কথা বলি, আর তোমাকে যেন কেউ চিনতে না পারে যে আমি তোমাকে এখানে পাঠিয়েছি, ঠিক আছে? তাহলে তুমি এখন যাবে কোথায়? এই তো সুমনের বাসায় যাব একটু, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। মুক্তা চোখ তুলে আমার দিকে একবার তাকালো, বলল, চিন্তা করা যায় একজন সাধারণ মানুষের ভেতরে এতটা পরিমাণে শক্তি আছে যা বলার বাহিরে, তারপরেও তার ভেতরে কোনো অহংকার নেই। আর আমি ছি ছি ছি, এখন নিজের উপর নিজেরই লজ্জা হচ্ছে। আমি কিছু না বলে সামনে হাঁটা দিলাম, আর মুক্তাকে বললাম, নতুন জীবনে পা রাখতে চলেছ, সাবধান, দ্বিতীয়বার আর কোনো ভুল করবে না, ঠিক আছে? আমি আমার মতো সামনে হেঁটে চলে গেলাম। নিরিবিলি একটা জায়গায় বসে কিছুক্ষণ কান্না করলাম। হায় রে, আমি কি বোকাই না! হ্যাঁ, আমার শত্রুকে আমি ছেড়ে দিয়েছি, এছাড়া আমার কি বা করার ছিল? মুক্তাকে মেরে ফেললে কি আমার মা ফিরে আসবে? হয়তো কখনো না। তবে ওকে যখন পতিতাপল্লীতে নিয়ে গিয়েছিলাম তখন ওর মুখটা দেখার মতো ছিল। ওকে দেখে আমার খুব মায়া লেগেছে। আমার ওর সমস্ত শক্তি আমি নষ্ট করে ফেলেছি। শেষবারের মতো একটা সুযোগ দিলাম, যদি ভালো হয়ে যায়। চোখের পানি মুছে নিজেকে কিছুক্ষণ শান্ত রাখলাম। আম্মু মারা যাওয়ার পর থেকে আমি একটা বিষয় শুধু চিন্তা করতাম, সেটা হলো শুধু বলতাম রিয়াকে পেলে আমার জীবন পরিপূর্ণ হবে। কিন্তু ও আমার চিন্তাভাবনা ভেঙে দিয়েছে। কেন যে আমি একটা পরীর প্রেমে পড়তে গেলাম? দেশে কি আর কোনো মেয়ে ছিল না? মানুষ বলে প্রথম ভালোবাসা নাকি কখনো ভোলা যায় না। আজকে রিয়ার কথা চিন্তা করতে বড্ড বেশি কেন জানি কষ্ট হচ্ছে। সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে ডানা মেলে আবার শূন্যে উড়াল দিলাম। এখন যেন